সুপ্রভাত। আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা, আজকে তোমরা দেখতেই পাচ্ছ লিটারেচার বুকের যে স্টোরিটা রয়েছে, লোভী বিপদ ডেকে আনে, যে গল্প তোমাদের সিলেবাসে আছে সেটা আজকে শুরু করছি। লোভী বিপদ ডেকে আনে। এবং এটা দেখো নিচেই লেখা রয়েছে জাতক কথা। জাতক কথা কি বলে দেব। আর লোভ যে বিপদ ডেকে আনে, অতিরিক্ত আমাদের চাহিদা আমাদের সমস্যার কারণ হয়, সেই সম্পর্কেই গল্পে আছে। এবং এটা একটা শিক্ষামূলক। গল্পটা পড়ে আমরা নিজেদের জীবনে, বাস্তব জীবনে কিছু শিক্ষা নিতে পারি। বেশি লোভ করা ভালো না, বা বেশি চাহিদা ভালো না, সেটাতে আমাদেরই বিপদ হয়, আমাদের সমস্যা ডেকে আনে। সেই বিষয় নিয়েই গল্পটা। তার আগে বলি, আজকে আমরা গল্প শুরু করছি। আগের দিন কিন্তু একটা রচনা দিয়ে দিয়েছি, আমি বুঝিয়ে দিয়েছি, আর এরও আগের দিন PDF ফাইল করে দিয়েছিলাম। রচনা দুটো সকলে তৈরি করে ফেলো। আর গল্প থেকে আমি পড়িয়ে বুঝিয়ে দেব, ছোট ছোট প্রশ্ন দেব, যেগুলো গল্পের মধ্যেই লুকিয়ে আছে। তোমাদের খুঁজে বের করে লিখতে হবে। আর কিছু শব্দের অর্থগুলো দেখবে টেক্সট বুকেই রয়েছে। গল্পটা বোঝার জন্য শব্দের অর্থগুলো খুব জরুরি। তাহলে আমরা শুরু করছি। প্রথমেই দেখো জাতক কথাটা কি সেই বিষয়ে। প্রাচীনকালে প্রায় প্রতিটি সভ্যতার মানুষই সমাজে নৈতিকতা স্থাপনে আগ্রহী ছিল। তারা শিক্ষামূলক গল্পের সাহায্যে মানুষের মধ্যে নীতি শিক্ষা দিতেন। অর্থাৎ যে গল্পগুলো পড়ে আমি আগেই বললাম, আমরা নিজেদের জীবনে কোনটা ভালো কোনটা মন্দ জানতে পারি, সেই বিষয়ে তখন শিক্ষামূলক গল্প প্রচলন ছিল। বিভিন্ন ধরনের নীতিকথামূলক গল্পের মধ্যে অন্যতম হলো জাতক কথা। এবারে সেকেন্ড প্যারাতে প্রথম বাক্যটা দেখো। জাতক কথা হলো ভগবান বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনী। জাতক কথা হলো ভগবান বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনী। গল্পগুলি পড়ে জানা যায় যে বুদ্ধদেব তার আগের জন্মগুলিতে বিভিন্ন প্রাণীর রূপ ধরে জন্মাতেন এবং মানুষকে নানাভাবে নীতি শিক্ষা দিতেন। মরাল ভ্যালুস তোমরা যেটা বলো, মরাল ভ্যালুর শিক্ষা তিনি দিতেন। গল্পের ভাষা ছিল খুব সহজ সরল। জাতক কথার সাহায্যে সমাজে হিংসা বিদ্বেষ দূর করে শান্তি ফেরানোর লক্ষ্যে এই গল্পগুলি স্বয়ং বুদ্ধদেব তার ভক্তদের বলতেন। পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই গল্পগুলি বলার জন্য একদল লোক দায়িত্ব নেন। বর্তমান সময়েও জাতকের গল্পগুলি মানুষের চরিত্র গঠনে সমান উপযোগী। তাহলে এখানে জাতক কথা দেখলাম যে ভগবান বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনী বা গল্প, যেগুলো থেকে আমরা আমাদের জীবনে খারাপ ভালো তার শিক্ষা পেতে পারি। কোন কাজ করলে খারাপ হবে, কোন কাজ করলে ভালো হবে, এই ধরনের গল্পের মধ্য দিয়ে আমরা সেই শিক্ষা পেতে পারি। এইগুলোকেই জাতক কথা বলা হয়। এর ভাষা খুব সহজ সরল ছিল, সমস্ত শ্রেণীর মানুষদের বোঝার জন্য সহজ সরল করা হয়েছিল। আর দেখো এই জাতক কথার সাহায্যে বা জাতক কথাগুলো পড়ে হিংসা মারামারি রাগ এগুলো দূর হয়েছিল। তাহলে খুব ভালো জিনিস, এগুলো শিক্ষণীয় বিষয় আমাদের প্রত্যেকের জন্য। এবারে দেখি গল্পে যা আছে। গল্প পড়ার আগে অংশটা দেখে নাও। বহুকাল আগে ভারতে মগধ নামে এক রাজ্য ছিল। সেখানকার রানী যশোধরা একবার একটি স্বপ্ন দেখেন। তিনি রাজাকে
সোনার হাঁস এনে দেবার জন্য অনুরোধ করেন, কারণ তিনি ওই হাঁসের মুখ থেকে ধর্মকথা শুনবেন। রাজাও খুব চেষ্টা করতে লাগলেন, কিন্তু কি হলো শেষমেশ জানা যাবে এই গল্পে। তাহলে ধর্মকথা হলো ঈশ্বরের নাম গান আছে এই নিয়ে কথা, এবং যেগুলোর মধ্য দিয়ে একই রকমভাবে আমরা শিক্ষা উপদেশ পেতে পারি। তাহলে গল্পের বিষয় একটু বুঝতে পারলে যে ভারতে অনেক দিন আগে মগধ নামে রাজ্য ছিল, সেখানকার রানী যশোধরা তিনি স্বপ্ন দেখেছিলেন। আমরা প্রত্যেকেই কম বেশি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, কখনো সেটা হয়তো বাস্তব ঘটনাকে কেন্দ্র করে, কখনো কোনো কল্পনাকে কেন্দ্র করে, যেটা বাস্তবে ঘটা সম্ভব নয়। ঠিক ওই ধরনেরই কোনো স্বপ্ন দেখেছিলেন রানী যশোধরা, এবং সেটা সোনার হাঁস এনে দেবার। রাজাকে অনুরোধ করে সোনার হাঁস এনে দেবার জন্য, এবং সোনার হাঁসের মুখ থেকে ধর্মকথা শুনবে। এরপর দেখব কি হলো। রানী সোনার হাঁস পেল? চলো গল্পটা শুরু করি। পৃষ্ঠা নাম্বার 2। প্রাচীনকালে ভারতে মগধ নামে এক রাজ্য ছিল। রানী যশোধরা ছিলেন ওই রাজ্যের রাজার প্রধান মহিষী, প্রধান স্ত্রী। তার গা ভর্তি ছিল সোনার গয়নায়। তিনি সোনার শাড়ি পরতেন, সোনার খাটে শুতেন। একদিন ঘুমের মধ্যে তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তার বিছানার পাশে একটি সোনালি রঙের হাঁস বসে আছে, আর সে কি সুন্দর ধর্মকথা বলছে। কিন্তু যেই রানী হাঁসটিকে ধরতে গেলেন, অমনি হাঁসটি সোনালি ডানা মেলে উড়ে গেল। রানীর ও ঘুম ভেঙে গেল। রানী রাজাকে তার স্বপ্ন বৃত্তান্ত খুলে বললেন। শুধু তাই নয়, রাজাকে তিনি সোনার হাঁস এনে দেওয়ার জন্যও অনুরোধ করলেন। সব শুনে রাজা রানীকে বোঝাবার চেষ্টা করলেন যে স্বপ্ন স্বপ্নই, তা কখনো সত্যি হয় না। তাছাড়া হাঁস আবার সোনার হয় নাকি? রানীও নাছোড়বান্দা। তিনি বললেন, দেখুন মহারাজ, সব স্বপ্ন সত্যি না হলেও কিছু স্বপ্ন সত্যি হয়। আমার মন বলছে নিশ্চয়ই সোনার হাঁস আছে। আপনি চারিদিকে লোকজন পাঠান, আমার সোনার হাঁস চাইই চাই। ওই সোনার হাঁসের মুখ থেকে আমি ধর্মকথা শুনব। এই অংশে দেখো একজন রাজার স্ত্রী, অনেক বড় লোক, সোনার খাটে ঘুমোয়, সোনার শাড়ি পরে, গা ভর্তি সোনার অলংকার। তিনি একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সোনালি রঙের হাঁস পাশে বসে ধর্মকথা বলছে, ঈশ্বরের কথা বলছে, ভগবানের কথা বলছে। কিন্তু রানী যখনই হাঁসটিকে ধরতে গেল, সোনালি ডানা মেলে হাঁস উড়ে যায়। এবার রানী তার স্বপ্নের পুরো ঘটনা, স্বপ্ন বৃত্তান্ত অর্থাৎ স্বপ্নটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা রাজাকে বলেছে, এবং এটাও বলেছে তার সোনার হাঁস চাই। একটা রাজ্যের রানী এবং রাজা, রানী সোনার হাঁস চাইছে এবং সে জেদ করেছে, বলছে নাছোড়বান্দা, যে কোনো কাজে ছাড়ে না, অর্থাৎ চাই তো চাই। তোমাদের মধ্যে অনেকেই এই রকম জেদ করে থাকো যে এই জিনিসটা চাই তো চাই। সেই রকমভাবে রানীও জেদ করেছে, তার সোনার হাঁস চাই। কেন? বলছে সোনার হাঁসের মুখ থেকে ধর্মকথা শুনবে। রাজা ভীষণ যুক্তিবাদী মানুষ। যুক্তিবাদী অর্থাৎ কি, কোনটা করলে কি হয় সেই জিনিসগুলো তিনি জানেন। সেই জন্য তিনি ঠিক উপেক্ষাও করতে পারছেন না তার স্ত্রীকে। রানী তার উপায় বলে দিচ্ছেন যে দেখুন মহারাজ, এই স্বপ্ন আমি দেখেছি মানে এটা সত্যি হবেই। অন্য কোনো স্বপ্ন সত্যি হোক চাই না হোক, এটা সত্যি হবে। আর নিশ্চয়ই সোনার হাঁস কোথাও আছে, আপনি চারিদিকে লোকজন পাঠান। এই অবস্থায় রাজার তো খুব চিন্তা। সে অনেক কিছু বোঝাবার চেষ্টা করেছে রানীকে,
কিন্তু রানী বোঝেনি। খুব সুন্দর একটা সিম্পল ঘটনা দেখো, কিন্তু তারপরে আমরা দেখব কি আছে। তাহলে এই অংশটুকু প্রত্যেকের পরিষ্কার যে রানী স্বপ্ন দেখেছে সোনার হাঁসের, রাজাকে পুরো ঘটনা বলেছে এবং রাজাকে বলেছে সোনার হাঁস এনে দেবার জন্য। রাজা সব কিছু শুনে রানীকে অনেক অনুরোধ করছে যে স্বপ্ন স্বপ্নই, সেটা কখনো বাস্তবে পরিণত হয় না এবং সোনার হাঁসও পাওয়া যায় না। রানী কিছুতেই শুনবেন না, তার সোনার হাঁস চাই এই বলে তিনি জেদ করেছেন। এরপরে দেখি কি হয়। আর এই অংশের থেকে কয়েকটা ছোট প্রশ্ন তোমাদের জন্য, তোমরা নিজেরা করবে, উত্তর কিন্তু আমি বলবো না, এই যে ব্যাখ্যা করলাম এখানেই পাবে। প্রথমে দেখো শব্দের অর্থ। 1 নম্বর হচ্ছে ধর্মকথা, ঈশ্বরীয় আলোচনা। 2 নম্বর স্বপ্ন বৃত্তান্ত, স্বপ্নে দেখা ঘটনার বিবরণ। নাছোড়বান্দা, যে কিছুতেই ছাড়তে চায় না। এই 3টে শব্দের অর্থ এই অংশ থেকে। এবং প্রশ্নগুলো দেখো। রানী যশোধরা কেমন শাড়ি পরতেন? রানী যশোধরা কেমন শাড়ি পরতেন? 2 নম্বর প্রশ্ন, অনুরোধও করলেন। অনুরোধও করলেন হাইফেন দিয়ে কে কাকে কি অনুরোধ করেছিলেন? একটা প্রশ্নে 3টে কিন্তু পার্ট। কে কাকে কি অনুরোধ করেছিলেন? উত্তর আমি বলবো না, আমি যে অংশ পড়িয়ে দিলাম, ব্যাখ্যা করিয়ে দিলাম, তার মধ্যেই উত্তর কিন্তু লুকিয়ে আছে। তোমাদের সেই লুকোনো উত্তর খুঁজে বের করতে হবে। অনেকটা সেই লুকোচুরি খেলার মতন, উত্তর লুকিয়ে আছে, তোমরা খুঁজে বের করবে। আচ্ছা, এবারে দেখো কি হয়। রানী তো সোনার হাঁসের মুখ থেকে ধর্মকথা শুনবে বলেছে। তারপর দেখি রাজার এখন মহাবিপদ, কি করবেন ভেবে পাচ্ছেন না। রাজা যুক্তিবাদী মানুষ, তাই সোনার হাঁস তার কাছে স্বপ্ন মাত্র, বাস্তব নয়। অথচ রানীর আবদারকেও তিনি উপেক্ষা করতে পাচ্ছেন না। অগত্যা তিনি প্রধানমন্ত্রীকে ডেকে পাঠিয়ে সোনার হাঁসের কথা বললেন। মন্ত্রী বললেন, মহারাজ অপরাধ নেবেন না। সত্যি কথা বলতে কি, সোনার হাঁসের কথা কানেও শুনিনি, চোখেও দেখিনি। তা বলে সোনার হাঁস আদৌ নেই এ কথাও বলতে পারবো না। থাকলেও থাকতে পারে। এদের সন্ধান দিতে পারে একমাত্র পাখি শিকারী ব্যাধেরা। আমি বরং ব্যাধেদের খবর দিই। পরদিন সকালে একদল ব্যাধ এসে হাজির হলো রাজসভায়। তারা রাজাকে কুর্নিশ করে বলল, আজ্ঞে হুজুর, বলুন আমরা আপনার কি উপকারে লাগতে পারি? রাজা বললেন, আচ্ছা তোমরা সোনার হাঁসের সন্ধান জানো? আমার একটা সোনার হাঁস চাই, যাও যেখান থেকে পারো ধরে নিয়ে এসো। হাত জোড় করে ব্যাধেরা বললেন, মাফ করবেন মহারাজ, সোনার হাঁস আছে এ কথা সত্য, তবে ওদের ধরা খুবই কঠিন কাজ, ওরা খুব চালাক, তবে একটা উপায় আছে। রাজা অধীর আগ্রহে জানতে চাইলেন, বলো কি সেই উপায়? রাজা অধীর আগ্রহে জানতে চাইলেন, বলো কি সেই উপায়? এই অবধি দেখো এখন যে আগেই যেটা দেখলাম, রানী সোনার হাঁস চাই বলে জেদ ধরেছেন। রাজার বড় একটা বিপদ, তাই মহাবিপদ বলা হয়েছে, যে কি করবেন ভেবে পাচ্ছেন না। এবং তিনি খুব যুক্তিবাদী মানুষ, কোন কাজ করলে কি হবে না করলে কি হবে তিনি খুব বিচার বিবেচনা করে বোঝেন, অর্থাৎ তিনি বুদ্ধিমান মানুষ। তাই তিনি বুঝতে পারছেন যে সোনার হাঁস কল্পনা মাত্র, সেটা স্বপ্নেই হতে পারে, বাস্তবে তো সম্ভব নয়। কিন্তু রানী এবং প্রধান মহিষী অর্থাৎ প্রধান রানী তার আবদারকেও হেলাফেলা করতে পারছেন না। সেই জন্য তিনি কি করবেন? তাই রাজার প্রধান যে সহকর্মী বলতে পারি আমরা, মন্ত্রীকে ডেকেছে। মন্ত্রীকে ডেকে বলেছে, মন্ত্রী তো তখন ছোট মুখে বড় কথা হবে, মন্ত্রী বলেই দিয়েছে যে
অপরাধ নেবেন না, সত্যি কথা বলতে সোনার হাঁসের কথা সে কানেও শোনেনি, চোখেও দেখেনি। আবার মন্ত্রী বলছে বুদ্ধি করে যে সোনার হাঁস নেই এরকমটা না, থাকতেও পারে, তবে সন্ধান দিতে পারে একমাত্র পাখি শিকারী ব্যাধেরা। ব্যাধ এক বিশেষ প্রকার জাতি বা মানুষ যারা বনে জঙ্গলে ঘোরে এবং পাখি শিকার করে বেড়ায়। যেহেতু বনে জঙ্গলে ঘোরে তারা বিভিন্ন প্রাণীর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, বিভিন্ন প্রাণীর সঙ্গে তাদের পরিচয় আছে, তারা চিনলেও চিনতে পারে। এই কথা বললেন মন্ত্রী। আর রাজাদের কাজ এই বলা মানে এই হয়ে যাওয়া। রাজা বললেন ঠিক আছে, পাখি শিকারী ব্যাধেদের ডাকো। মন্ত্রী তো তাড়াহুড়ো করে তাদের খবর দিয়ে দিয়েছে। পরদিন সকালেই একদল ব্যাধ এসে হাজির। একদল মানে অনেকজন। তারা রাজাকে কুর্নিশ করে মানে প্রণাম করা, তবে কিভাবে বলো তো, কোমরটা একটু বাঁকা করে হাতটা কপালের কাছে ঠেকানো, এটা মুসলমানি কায়দায় প্রণাম করা বা সেলাম করা বলা হয়। তো প্রণাম করেছে, দিয়ে বলছে বলুন কি উপকারে লাগতে পারি। রাজা বললেন তোমরা সোনার হাঁসের খোঁজ দিতে পারো? সন্ধান মানে খোঁজ। আমার একটা সোনার হাঁস চাই, যেখান থেকে পারো ধরে আনো। রাজা তো এবার বলেই মুক্তি, যেখান থেকে পারো ধরে আনো। হাত জোড় করে ব্যাধেরা বলছেন মাফ করবে মহারাজ, সোনার হাঁস আছে এটা সত্যি কথা, কিন্তু ওদের ধরা খুব কঠিন কাজ, ওরা খুব চালাক। দেখো, ব্যাধ কিন্তু জানে যে সোনার হাঁস আছে এবং তাদের ধরা খুব কঠিন। তার আগে একবার বলে নিই, গল্পটা কিন্তু জাতক কথা। গল্পের শেষে কোনো একটা মরাল পাবে তোমরা, কোনো একটা নীতি কথা পাবে, কোনো একটা শিক্ষামূলক কথা পাবে। তাই মাঝের অংশগুলো যে সবটাই সত্যি সেটা ভাবতে চেও না। শুধু গল্পের শেষ অবধি আমরা দেখি কি হতে চাইছে, কি করতে চাইছে রাজা বা রানী, আমাদের কি শিক্ষা দিতে চাইছে। তো যাই হোক, কি বলেছে যে সোনার হাঁস ভীষণ চালাক, ওদের ধরা খুব কঠিন কাজ, তবে একটা উপায় আছে। একদম কোনো রাস্তা একেবারে বন্ধ হয় না, একটু না একটু খোলা থাকেই, বা খোলার পথ খুঁজে নিতে হয়। ঠিক সেই রকমভাবে ব্যাধেরা বলেছে একটা উপায় আছে। রাজা তো ভীষণ আগ্রহে, কি কি বলো সেই উপায়। আজকে আমরা এই অবধি দেখব, উপায়টা কিন্তু পরের দিন। তোমাদের কাজ এই পর্যন্ত প্রত্যেকটা লাইন ভালো করে পড়া। মনে করে দেখো, আগে যে দুটো প্রশ্ন দিলাম কথোপকথন কনভারসেশন থেকে, ঠিক সেই রকমভাবে কখন রাজা কথা বলছে, মন্ত্রী কথা বলছে, রানী কথা বলছে, ব্যাধেরা কথা বলছে, ভালো করে খেয়াল করো। আর একটু আমাদের মনে কৌতূহল থাকলো, প্রশ্ন থাকলো যে কি উপায় হতে পারে, সেটা পরে দেখব। তাহলে এই অংশ থেকে কি কি শব্দের অর্থ হতে পারে, প্রশ্ন হতে পারে, সেটা আগে দেখো। চলো পরপর লিখে নেবে। আগে যেহেতু 3 নাম্বার ছিল, এখন 4 দিয়ে শুরু হচ্ছে। শব্দের অর্থ 4। যুক্তিবাদী, যুক্তি ছাড়া যে চলে না। উপেক্ষা শব্দের অর্থ অবহেলা করা। সন্ধান শব্দের অর্থ খোঁজ। কুর্নিশ শব্দের অর্থ সেলাম। আর আগে যেহেতু দুটো প্রশ্ন দিয়েছি, এখন 3 নাম্বার। অপরাধ নেবেন না, কে কাকে বলেছিলেন? ভালো করে ভেবে নাও, অপরাধ নেবেন না, কে কাকে বলেছিলেন? 4 নাম্বার প্রশ্ন, সোনার হাঁসের খোঁজ কারা দিতে পারে? গল্প অনুযায়ী সোনার হাঁসের খোঁজ কারা দিতে পারে? তোমাদের কাজ প্রত্যেকটা শব্দের অর্থ লিখে ফেলা, প্রশ্নগুলো লিখে প্রয়োজনে আবার গল্পটা পড়ে উত্তর লিখবে। অবশ্যই পড়তে হবে, একবার পড়লে মনে থাকবে না, বেশ কয়েকবার পড়বে। যেই স্পেলিংগুলো, যেই বানানগুলো মনে হচ্ছে একটু জটিল, আন্ডারলাইন করে রাখো। নাছোড়বান্দা, স্বপ্ন বৃত্তান্ত, এই সমস্ত বানানগুলো একটু আন্ডারলাইন করে রাখবে এবং লিখে লিখে পড়ো। কুর্নিশ, আদৌ, এই ছোট ছোট বানানগুলো, তাহলে বানান ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। আর যে প্রশ্ন দিচ্ছি তোমরা লেখো। আজ তবে এই পর্যন্তই। বাই বাই। সকলে ভালো থেকো।